একটা পলিসি কেন হয়, অবজেক্টিভসটা কি, অথবা সেটার কি কারণে এখন জরুরি হয়ে গেল, সেটা বোঝাটা বোধহয় খুব জরুরি, আমার দরকার আমার মনে হয়। সেই জিনিসটা আমি একটু আলোকপাত করবো, আর কিছুই না। এখানে আমি 4টা পয়েন্ট দেখতে পাচ্ছি। আপনি ওদের পলিসিটা যেটুকু পড়লে ওরা বোধহয় 8-9টা পয়েন্টে কভার করেছে। এটাকে যদি 4টা সোজা বাংলায় আমরা কভার করার চেষ্টা করি, আমি ক খ করে 4টা পয়েন্ট বলছি অবজেক্টিভস হিসেবে যেটা বলা আছে। 1 নম্বরে বলা আছে বর্তমান কাঠামো, টেলিকমের যে কাঠামো যথেষ্ট প্রযুক্তি বান্ধব নয়, বিনিয়োগের জন্য নিরুৎসাহমূলক নীতিমালা সম্পন্ন। কথাটা বলছে কিন্তু এটা ওয়ান অফ দ্য মেজর থিং অফ দ্য আমাদের কাঠামো নিয়ে যেটা চ্যালেঞ্জ হয়েছে, কাঠামোটা আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এটা যদি হয়ে থাকে, এই কথাটা আমরা একটু অ্যানালাইসিস করার যদি চেষ্টা করি, বর্তমান কাঠামো যথেষ্ট প্রযুক্তি বান্ধব নয়। কোন প্রযুক্তির কথা বলছি? আমরা টেলিকম নিয়ে কথা বলছি, যেহেতু টেলিকম প্রযুক্তির ভিতরে থাকলে বোধহয় আমরা একটু বুঝতে সুবিধা হবে। সারা দুনিয়ায় অনেক বড় প্রযুক্তি এরিয়াটা। টেলিকম প্রযুক্তির ভিতরে যদি আমি থাকি, প্রযুক্তি বান্ধব নয় কি করে নিজেদেরকে যদি আমরা প্রত্যেকে প্রশ্ন করি। আমরা বহু বছর এই এরিয়াতে টেলিকমে জার্নালিজম করেছি অথবা কাজ করেছি। আমরা কিন্তু কোনো প্রযুক্তি বান্ধব নয় এই কথাটা কিন্তু খুঁজে পাওয়া বড় মুশকিল। কোন জায়গাটায় ব্লক হয়েছে আপনি যদি দেখেন, প্রযুক্তি টেলিকমের 2G 3G 4G 5G টেস্ট হয়েছে। আর যে কাঠামোর কথা বলা হচ্ছে, আমাদের কাঠামোতে বিভিন্ন লেয়ারের লাইসেন্সিং করানো হয়েছে। এই লাইসেন্সিং লেয়ারগুলোর ভিতরেই একজন আরেকজনকে সহযোগিতা করে ইভেন 5G টেলিকম টেস্ট হয়েছে সাকসেসফুলি। টেলিটক করেছে, রবি এক্সিয়াটা করেছে। এটা যদি আমি টেলিকম টেকনোলজির প্রযুক্তির কথা বলি। আর বিনিয়োগের নিরুৎসাহমূলক নীতিমালা, বর্তমান কাঠামোটা ILDTS পলিসির যে কাঠামো সেটাই আমরা বুঝি। এটা লোকাল এন্টারপ্রেনারশিপ এবং লোকাল ইনভেস্টমেন্ট বাড়ানোকে মাথায় নিয়ে লোকাল বিনিয়োগকে উৎসাহ প্রদান করেছে, যেই কারণে কাঠামোটা তৈরি হয়েছে। মাল্টিপল ICX, মাল্টিপল IIG, NTTN, IITC, তারপরে ICX, সব মিলিয়ে প্রায় 3-4 হাজার কোম্পানি তৈরি হয়েছে। সো বিনিয়োগ যদি বলতে হয়, ইয়েস, টেলিকম অপারেটরদের পার্টিকুলারলি বিনিয়োগ একটু কম হয়েছে, হয়তো বা এই কাঠামোটা তাদের ওইখানে এই সেক্টরগুলোতে ফার্দার যে ইনভেস্টমেন্টটা লোকাল কোম্পানিগুলো করেছে, সেখানে তারা হয়তো ইনভেস্টমেন্ট করার দরকার ছিল, সেখানে তাদের ইনভেস্টমেন্ট করতে পারেনি। ইয়েস, আই এগ্রি উইথ দ্যাট। আর তাদের প্রযুক্তি 5Gতে কিন্তু কোনো বাধা নেই আমাদের এই বর্তমান কাঠামো, ইনভেস্টমেন্টেও কোনো বাধা নেই। তাহলে যে দুটো মেন যুক্তি, এ দুটো যুক্তি আমি পরিষ্কার করে বলছি। আমার মনে হয় আপনারাও বুঝতে পারছেন যে এটা আসলে কোনো মূল যুক্তি হতে পারে না। 2 নম্বর হচ্ছে বৈষম্যমূলক ডিজিটাল সেবা পরিবর্তন ও সম্প্রসারণে জটিলতা ও দীর্ঘসূত্রিতা। বৈষম্যমূলক ডিজিটাল সেবা, এই কাঠামোতে ডিজিটাল সেবা বলতে আমরা কি বুঝি? ডিজিটাল সেবা টেলিকম অপারেটররা, আপনি যদি দেখেন বিভিন্ন রকম সেবা, ইভেন ইনক্লুডিং টিভি, বায়োস্কোপ, বিভিন্ন কিছু আমরা দেখছি। সব নতুন নতুন সেবা টেলিকম আনতে পারছে এই অবকাঠামোর ভিতরে, এই টেলিকমের লাইসেন্সিং কাঠামোর ভিতরে। আমরা দেখছি যে টেলিকম অপারেটররা ডেটা সেন্টার বানিয়েছে, ক্লাউড তৈরি করেছে। সো পরিষ্কার বোঝা যায় যে ডিজিটাল সেবা তারা আনতে কোনো বৈষম্য এখানে নেই। পরিষ্কারভাবে যে কেউ এই সেবাগুলো নিয়ে আসলে ডেলিভারি করা যাচ্ছে। হ্যাঁ, সেবা অনেক কম তৈরি হচ্ছে, আমাদের অনেক সেবা আরও তৈরি হতে পারে গ্লোবাল স্ট্যান্ডার্ডে চিন্তা করতে গেলে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না। এইখানে বৈষম্যমূলক ডিজিটাল সেবা বলতে কি বোঝাচ্ছে, অথবা সম্প্রসারণের জটিলতা, দীর্ঘসূত্রিতা কি, আমি তাও জানি না এই জায়গাটাতে। এরপরে সীমিত প্রতিযোগিতা, 3 নম্বরটা,
সীমিত প্রতিযোগিতা ও প্রযুক্তিগত পরিবর্তনের ধীর গতি। সীমিত প্রতিযোগিতা আমাদের টেলিকম ইন্ডাস্ট্রির অবকাঠামোতে ইম্পসিবল, আই ডোন্ট গেট ইট। আমরা মনে হয় আপনারাও হাস্যকর মনে হবে, এক একটা লাইসেন্সিং এরিয়াতে 30, 40, 50টা করে লাইসেন্স দিয়ে এমন প্রতিযোগিতা করেছে, রীতিমতো সিক হয়ে গেছে প্রতিযোগিতাটা। অনেকেই খুবই দুর্বল, ইনভেস্টমেন্ট লুজ করেছে, এত কড়া প্রতিযোগিতা। ইয়েস, সীমিত প্রতিযোগিতা এক জায়গায় আছে, 3-4টা টেলিকম অপারেটরের লাইসেন্স আছে, ওইখানে সীমিত অনেক দিন ধরে 16 বছর না 32 বছরের কাছাকাছি ইন্ডাস্ট্রিতে ওই জায়গাটাতে সীমিত রাখা হয়েছে। ইভেন ইনফ্রাস্ট্রাকচার লেয়ারে যে আমাদের যে লাইসেন্সিং লেয়ার যেটা ট্রান্সমিশনে, সেখানেও কিন্তু 6-7 জন, 5-6 জন, 7 জন এরকম লাইসেন্স হয়ে গেছে শুনছি। তো এখানে কোথায় যে সীমিত প্রতিযোগিতা আমি বুঝতে পারছি না। আর প্রযুক্তিগত পরিবর্তনের ধীর গতি, কোন প্রযুক্তি? আপনারা কি একটা প্রযুক্তি, আমাকে এখানে দাঁড়িয়ে আছি, আপনারা অনেকে অনেক প্রযুক্তির নাম সর্বক্ষণ সকাল থেকে রাত পর্যন্ত ঘুমাতে যাওয়ার আগে শুনেন। কোন প্রযুক্তিটা আমেরিকায় আছে, ইউরোপে আছে, বাংলাদেশে আসেনি? ধীর গতি কোথায় দেখলেন আপনারা? স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেম গ্লোবালি কয়টা দেশে গিয়েছে? বাংলাদেশে কিন্তু অলরেডি চলে আসছে। সো আমরা আসলে প্রযুক্তিগতভাবে ধীর গতি কোথায়? 5Gতে আমি যদি মনে করতে চাই, একটা মনে করতে পারি, 5G আমরা ডিপ্লয় করিনি দেখে আমাদের সেটার কারণে আইওটি অ্যান্ড আরও কিছু প্রযুক্তি ডিপ্লয়মেন্টে আটকে আছে। 5Gটা আমাদের জন্য নেসেসারি, ইয়েস, ওইখানেই আমরা ধীর গতি দেখতে পাচ্ছি। এনিওয়ে, আমার 4 নম্বর পয়েন্টটা আইএলডিটিএস নীতিমালার উপরে বর্তমান টেলিকম ইকোসিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আমি আরেকবার বলি, আইএলডিটিএস পলিসিটাকে কথা বলা হচ্ছে এই নীতিমালাটা করার জন্য। নতুন যে নীতিমালাটা আজকে আমরা আলোচনা করছি, এই নীতিমালাটা আইএলডিটিএস নীতিমালাটিকে রেফারেন্স দিয়ে বলছে যে আইএলডিটিএস নীতিমালা বর্তমান টেলিকম ইকোসিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ইকোসিস্টেমটা কি আগে বুঝতে হবে। ইকোসিস্টেম মানে আপনি, আমি, ও, আমরা যে এলাকায় বাস করি সেখানে আমাদের প্রত্যেকটার একটা এরিয়াতে থাকি, এটাই একটা ইকোসিস্টেম। আমাদের টেলিকমের ইকোসিস্টেম বলতে আইজিডাব্লিউ, আইসিএক্স, আইআইজি, এনটিটিএন, টেলিকম অপারেটর, আইএসপিস, অল দ্য ডিফারেন্ট গেটওয়েজ সব মিলে একটা ইকোসিস্টেম। এই ইকোসিস্টেম আইএলডিটিএস পলিসি দিয়েই তৈরি হয়েছে। আমরা সবাই এই জায়গাটিতে একমত। যদি তাই হয়ে থাকে, এই ইকোসিস্টেম তাহলে ওটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এই কথাটা কি কমপ্লিটলি একটা ভেগ জিনিস না? বরঞ্চ উল্টো, সামঞ্জস্যপূর্ণ নয় বলে আপনি এখন যে নীতিমালাটা করছেন, এটাকে আপনি ইকোসিস্টেমকে চ্যালেঞ্জ করে উল্টো করে ফেলছেন। ইকোসিস্টেমের সাথে মিলবে না দেখে পুরো ইকোসিস্টেমটাকে আপনি ভেঙে দুমড়ে নতুন কিছু বানানোর চিন্তা করছেন, আর একটা ইকোসিস্টেম। আমি এই ব্যাপারে খুব লম্বা কথা বলে ফেলছি, হয়তো বা আপনাদের বোঝানোর জন্য এই জিনিসটুকু আমার মনে দরকার ছিল। এইটা হচ্ছে মূল বেস যেটার উপরে এটা তৈরি হয়েছে। আমাদের এনটিটিএন নিয়ে আমি যদি একটু বলতে চাই, এনটিটিএনটা মনে হয় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেরকম ফার্মাসিউটিক্যাল র ম্যাটেরিয়াল দিয়ে ট্যাবলেট ওষুধ বানায়, তাই না? এটা একটা লেয়ার অফ দ্য বিজনেস। এর পরের লেয়ারে বিভিন্ন ফার্মাসি আর ডাক্তাররা সেই ওষুধ রোগীকে প্রেসক্রাইব করে খাওয়ায়। এখন এনটিটিএন এর মূল জিনিস দুটো, একটা হচ্ছে ফাইবার নেটওয়ার্ক, আর একটা হচ্ছে ডিডব্লিউডিএম ইকুইপমেন্ট অথবা কিছু আইপি লেয়ারের ইকুইপমেন্ট দিয়ে তার সার্ভিসটা কাস্টমারের কাছে দেওয়া হয়। র ম্যাটেরিয়াল অফ দ্য ইন্ডাস্ট্রি, আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেরকম বিভিন্ন অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস দিয়ে ওষুধ বানাই, ঠিক এরকম আমাদের এই দুটো দিয়ে বানাতে হয়। এখন একটা ডাক্তার সাহেব অথবা একটা ফার্মেসি চাইলে তার দোকানের অথবা ফার্মেসির কোনায় অথবা তার চেম্বারে ওষুধ কিন্তু মিক্সচার অথবা বড়ি বানিয়ে রোগীকে খাওয়াতে পারে, তাই না? ঠিক একই এনটিটিএন এর র ম্যাটেরিয়ালটা পেলে, ডিডব্লিউডিএম ইকুইপমেন্টের পারমিশন পেলে অথবা ফাইবার করার পারমিশন পেয়ে গেলে ওরাও ঠিক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মতো নিজেরা এই সার্ভিসগুলো বানিয়ে নিতে পারবে, ট্রান্সমিশন বানিয়ে নিতে পারবে। কিন্তু আমাদের সরকার সেটা করেনি।
আমাদের সরকার অথবা আমাদের নীতিমালাতে আমাদেরকে দুটো লেয়ার তৈরি করে দিয়েছে, ওই লেয়ারে একজন সার্ভিস দিবে, আর এক লেয়ারে আরেকজন সার্ভিস দিবে। ঠিক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং হসপিটাল অথবা ডাক্তারের যে লাইসেন্স, ডাক্তাররাও কিন্তু লাইসেন্স নিয়ে প্র্যাকটিস করে, অথবা ফার্মাসিগুলো লাইসেন্স নিয়ে ওষুধ বিক্রি করে। ওরা পারে আরেকজনেরটা একজন করতে পারে, তারপরে করে না। এটা বিজনেসের কারণেই হোক, সরকারের নীতির কারণেই হোক, গ্লোবাল প্র্যাকটিসের কারণেই হোক, এটা এভাবে চলছে। আমাদের সমস্যাটাও ওই জায়গায়। আমি পারি, এই জন্য আমার আরেকটা লেয়ার না রেখে আমি এটাকে ডাইলুট করে দিতে পারলে চাইলেই পারা যায়। আমাদের সরকার সেটা সিদ্ধান্ত নিবে যে সেটা ডাইলুট করে ফেলবে কিনা। বর্তমান নীতিমালাটা যেটা হয়েছে আমার মনে হচ্ছে ওই সিস্টেমটাকে, মাঝ লেয়ারটাকে ডাইলুট করে ফেলছে মূলত। আর এরপরে ছোট অপারেটর যারা আছে, অনেক আইএসপির কথা আমার মনে হয় সুমন বললো একটু আগে, যে তারা সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত হবে। আর অন্যান্য চ্যালেঞ্জ তৈরি হবে। লোকাল ইন্ডাস্ট্রির বহু যুবক বেকার হয়ে যাবে, এই ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট যেটা হয়েছে সেই ইনভেস্টমেন্টটা নষ্ট হয়ে যাবে।